আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামী চিন্তা গবেষণা ইনস্টিটিউটের ষষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে আমাদের সম্মানিত সকল দর্শকবৃন্দকে শুরুতেই শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক যাত্রার ক্ষেত্রে অবদান রাখার প্রত্যয় এবং জ্ঞান ও সভ্যতার পুনর্জাগরণের জন্য এই স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠিত গবেষণা প্রতিষ্ঠান ইসলামী চিন্তা গবেষণা ইনস্টিটিউটের ষষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে আজকে আমাদের এই বিশেষ একটি আয়োজন। এই আয়োজনে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন ইসলামী চিন্তা গবেষণা ইনস্টিটিউটের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব হাসান আল ফিরদৌস, এবং পুরো আয়োজনে আপনাদের সাথে উপস্থাপক হিসেবে থাকছি আমি সাদ মুসান্না। আপনারা জানেন যে বাংলাদেশের একটি বুদ্ধিবৃত্তিক সংকটের জায়গা থেকে বাংলাদেশের শিক্ষাগত জায়গা, বাংলাদেশের জ্ঞানতাত্ত্বিক পর্যালোচনার জায়গাগুলোকে একটি কাঠামোবদ্ধ অবস্থানে রেখে একটি শিক্ষা আন্দোলন হিসেবে সমস্যাগুলোকে সমাধান করার জায়গায় একটি অর্থপূর্ণ অবদান রাখার জন্য ইসলামী চিন্তা গবেষণা ইনস্টিটিউট তার যাত্রা শুরু করেছে, এবং এই জায়গা থেকে বিগত 5 বছরের ধারাবাহিক কার্যক্রমের পরিপ্রেক্ষিতে আজকে ষষ্ঠ বর্ষে পদার্পণ করছে। এবং এখানে ইসলামী চিন্তা গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থীবৃন্দ, শুভাকাঙ্ক্ষীবৃন্দ এবং আমাদের অডিয়েন্স যারা, তাদের কাছ থেকে পাওয়া পর্যালোচনা, সমালোচনা, প্রশ্ন, জিজ্ঞাসা এবং এই সার্বিক বিষয়ের একটি সারমর্ম আলাপ হিসাবে তুলে ধরার জন্য আজকে আমরা ইসলামী চিন্তা গবেষণা ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিচালক জনাব হাসান আল ফিরদৌসের মুখোমুখি হয়েছি। ভাই, আপনাকে শুরুতেই আমাদের আয়োজনে স্বাগত জানাচ্ছি। শুরুতেই আমি যে প্রশ্নটা আপনার কাছে করতে চাই, যে বাংলাদেশে আপনি জানেন যে স্বাধীনতা পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত নানাবিধ প্রতিষ্ঠান তৈরি হয়েছে, এবং প্রত্যেকটি প্রতিষ্ঠানই আমাদের জাতিসত্তা, আমাদের বুদ্ধিবৃত্তিক জায়গাগুলো এবং একটি সার্বিক অর্থপূর্ণ অবদান রাখার প্রত্যয় তৈরি হয়েছে। তো সে জায়গা থেকে আমরা যদি দেখি, এরকম ইনস্টিটিউট, শিক্ষা প্রতিষ্ঠান আরও আছে বিভিন্ন, আপনি জানেন। তো ইসলামী চিন্তা গবেষণা ইনস্টিটিউট কেন প্রতিষ্ঠা করল, এবং অন্যান্য প্রতিষ্ঠানের সাথে এই প্রতিষ্ঠানের পার্থক্যের জায়গাটা কোথায়, এবং নিছক একটা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ানোর কি উদ্দেশ্য ছিল কিনা, নাকি ভিন্ন কোনো চিন্তা করেছিলেন, এবং সেই চিন্তার জায়গাগুলো কি কি, সেটা যদি আমাদের সামনে একটু স্পষ্ট করেন। ধন্যবাদ সাদ মুসান্না ভাই। শুরুতেই আপনি যে প্রশ্নটা করলেন, এটাকে আমরা দুই ভাগে নিয়ে আসতে পারি। প্রথমত হচ্ছে যে আমরা যদি যে কোনো জাতির ভবিষ্যতের দিকে তাকাতে চাই, তাহলে ওই জাতির যে ইতিহাস, কারণ ইতিহাসের মধ্যেই প্রতিটা জাতির শিকড় নিহিত থাকে, আর এই অতীত থেকেই মূলত ভবিষ্যৎকে দেখতে হয়। তো আমরা যদি আমাদের অতীতকে দেখি, বিশেষ করে নিকট অতীত, যে 190 বছরের অধিক সময়কাল ব্যাপী ব্রিটিশ যে শোষণ এবং সাম্রাজ্যবাদী আগ্রাসন আমাদের এই অঞ্চলে পরিচালিত হয়েছে, তারপরে নানান পথ পরিক্রমার মধ্য দিয়ে কিন্তু আজকের এই বাংলাদেশ আমরা পেয়েছি। তো এই যে বাংলাদেশ আমরা পেলাম, তার পূর্বের অতীতকে বোঝাপড়ার জায়গাটা আমাদের কাছে এই মুহূর্তে স্পষ্ট না। যেমন ব্রিটিশ আমলে যদি আমরা দেখি, শেষ দিকে যে আসাম রাজ্য বা পূর্ব বাংলার রাজধানী হিসেবে ঢাকা যখন একটু আগাচ্ছে, ওই সময় কিন্তু এখানে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেক আলাপ আলোচনা হচ্ছে। শুধু বাংলায় না, ভারতীয় উপমহাদেশের অন্যান্য অঞ্চলেও প্রচুর হয়েছে। তো যত আলোচনা, পর্যালোচনা, প্রস্তাবনা হয়েছে এবং পরবর্তীতে সেটার ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলো, একটা বিষয় কিন্তু এখানে সুস্পষ্টভাবে গুরুত্বহীনভাবে সামনে এসেছে বারবার। তা কি? যে সিলেবাস কাঠামো কী হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আজকের সকল বিশ্ববিদ্যালয়, আমাদের যে একাডেমিয়া, সকল জায়গাতে আমরা দেখি যে ওই ব্রিটিশদের যে একাডেমি, অর্থাৎ ব্রিটিশ একাডেমিয়ার সৃষ্ট যে মেথড, সিস্টেম, সেটার মধ্যে দিয়ে আমরা সব জায়গাতে পাঠ করতে, শিক্ষা গ্রহণ করতে বাধ্য হচ্ছি। এখন এটাকে যদি আমরা সত্যি না ভাঙতে পারি, তাহলে কিন্তু আমাদের যে নিজস্ব চিন্তা, নিজস্ব মেথড বা যে ইতিহাস বোঝাপড়ার যে দৃষ্টিভঙ্গি, এটা আমরা কখনো খুঁজে পাবো না। কারণ একটা জাতির নিজস্ব চিন্তা, নিজস্ব মেথড উৎপাদন করাই হচ্ছে ওই জাতির বিশ্ববিদ্যালয়ের কাজ, ওই জাতির ইনস্টিটিউশনগুলির কাজ। কারণ ওই বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট হচ্ছে জাতির বিবেক, জাতির স্পন্দন। সে জাতির ভবিষ্যৎকে, ভবিষ্যতের ইশতেহারকে মূলত তার যুব সম্প্রদায়ের সামনে তুলে ধরবে, তার চিন্তাশীল মানুষের সামনে তুলে ধরবে। কিন্তু আমরা এই জায়গাতে যখন দেখলাম
যে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলি অতি রাজনীতিকীকরণ বলতে যা বোঝায় কিংবা রাজনীতির আতুর ঘরে পরিণত হয়েছে, তখন কিন্তু এখান থেকে রাজনৈতিক আউটপুটটা আসলেও আলটিমেট শিক্ষার যে আউটপুটটা, অর্থাৎ ব্যক্তিত্বের জাগরণ, মানুষের রুহের যে জাগরণ, শিক্ষকদের মধ্য দিয়ে গড়ে ওঠার যে সিলসিলা, এই গড়ে ওঠা মানুষগুলি পরবর্তী রাষ্ট্র গঠনে, সমাজ গঠনে যে অবদান রাখবে, এটাই তো মূল আউটপুট হওয়ার কথা ছিল, তাই না? কিন্তু দেখেন, বিশ্ববিদ্যালয় থেকে যে হারে রাজনৈতিক নেতৃবৃন্দ উঠে আসতেছে, ওই হারে কিন্তু দার্শনিক উঠে আসে না, সমাজবিজ্ঞানী উঠে আসে না, বড় সায়েন্টিস্ট উঠে আসতেছে না। তার মানে এখানে স্পষ্টতর বোঝা যাচ্ছে এখানে সিলেবাসে গলদ রয়েছে। স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে শিক্ষকদের যে দৈন্যতা, শিক্ষকদের যে শূন্যতা, এটা রয়েছে। তো আমরা ইসলামী চিন্তা ও গবেষণা ইনস্টিটিউট মূলত একটা শিক্ষা আন্দোলনের প্রজেক্ট হিসেবে নিজেদেরকে সামনে নিয়ে আসছি। সেই শিক্ষা আন্দোলনটা কি? যেমন ধরেন, যে কারণে 47 হয়েছে, ক্ষুধা, দারিদ্রতা, বেকারত্বের কারণে আমরা যেটা দেখতে পাচ্ছি যে তৎকালীন সময় টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট হচ্ছে না, এগ্রিকালচারাল যে উৎপাদন হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না। ফলশ্রুতিতে কি হচ্ছে? মানুষ খাইতে পাচ্ছে না, চিকিৎসা পাচ্ছে না, মানুষ মাঠে নেমে আসছে। 47 ঘটাইছে, 47-এর পরে এগুলো সমাধান হয়নি। 71-এ একই কারণে মানুষ অস্ত্র ধরছে, কিন্তু এগুলো সমাধান হয় নাই। সেই বেকারত্ব আজও বিদ্যমান, সেই কৃষি, সেই অর্থনীতি, সেই শিক্ষা, চিকিৎসা এখনো পর্যন্ত অধিকার বঞ্চিত মানুষের চাওয়ার কারণ হয়ে দাঁড়িয়েছে। এটাকে ব্যাখ্যা করবে কে? ব্যাখ্যা করে অর্থনীতির ভবিষ্যতের প্রস্তাবনা কে তুলে ধরবে? সাংস্কৃতিক আবহের প্রস্তাবনা কে তুলে ধরবে? জাতিসত্তার মূল নির্যাসকে তুলে ধরবে বিশ্ববিদ্যালয়, ইনস্টিটিউশনগুলি। ওই ইনস্টিটিউশনের সিলেবাসের মধ্য দিয়ে শিক্ষকরা এবং শিক্ষকরার মধ্য দিয়ে যে ব্যক্তিত্বদের গড়ে তুলবে, ব্যক্তিত্বের জাগরণ হবে, এই সবগুলি বিষয় আমরা দেখতেছি অনুপস্থিত, বা থাকলেও এখানে সংকট রয়েছে। এখন ইসলামী চিন্তা গবেষণা ইনস্টিটিউট তাহলে কেন এখানে প্রতিষ্ঠা হলো? এই সিলেবাস নিয়ে কাজ করা আমাদের অন্যতম একটা উদ্দেশ্য। এই সিলেবাস যারা পাঠদান করাবে, অর্থাৎ শিক্ষকদের মধ্য দিয়ে যে ছাত্ররা গড়ে উঠবে, এই মানের শিক্ষক আমরা নিয়ে আসার চেষ্টা করতেছি। আন্তর্জাতিক মানের দার্শনিক, সভ্যতা বিশারদ, উসুলবিদ, তাদেরকে নিয়ে এসে আমরা পাঠদান করাচ্ছি। কি পাঠদান? যে 1400 বছরের যে ইলমি সিলসিলা, যেটা বৈশ্বিক এই দুনিয়ার যে প্রেক্ষাপট, এখানে আমরা হারাই ফেলছি কিন্তু, আপনি যদি লক্ষ্য করেন। এবং দেখেন যে যখন আমরা হারিয়ে ফেলছি, যে একটা প্রতিষ্ঠিত দুনিয়া আজকে আমাদের মাঝে আসছে, এটা ওয়েস্টের বা এই যে ব্রিটিশ একাডেমি তার একটা পার্ট। এখানে এক একজন এক এক নামে আখ্যায়িত করতেছে, কেউ মানে পোস্ট হিউম্যান যুগ হিসেবে আখ্যায়িত করতেছে। চিন্তা করা যায় সেই সময় আমরা একটা বিষয়কে সামনে রাখতে পারি, যেখানে ইসলামী সভ্যতা, যে সভ্যতা দুনিয়াকে আদালত দিছিল, অর্থনীতি দিছিল, সামাজিক নিরাপত্তা দিছিল, সেই সভ্যতার মেথড, অর্থাৎ ফিকহি যে সমাজ ব্যবস্থা, যে উসুল, যে মেথোডোলজির মধ্য দিয়ে ওই সভ্যতা পরিচালিত হয়েছে, ওই সভ্যতার শিক্ষা প্রতিষ্ঠান দাঁড়ায় ছিল, সেই শিক্ষা প্রতিষ্ঠানের সাথে, সেই উসুলের সাথে, সেই ফিক নির্ভর সমাজের সাথে আমাদের মেলবন্ধন ঘটাইতে হবে, সেই ইলমি সিলসিলাটা জারি করতে হবে, সেই সময়কার যে ক্লাসিক, এটা মিলিয়ে ভবিষ্যতের ইশতিহারটা দিতে হবে। এই যে তাহলে দেখেন, সিলেবাস, শিক্ষক এবং ইলমি সিলসিলার সাথে মেলবন্ধন ঘটিয়ে ক্লাসিক পাঠ করবে এবং ভবিষ্যৎকে দেখাবে, এটা আমাদের অন্যতম উদ্দেশ্য। এবং একই সাথে যেটা বলতে চাই, ইনস্টিটিউট কেন প্রতিষ্ঠা হয়েছে? কারণ সকল ক্ষেত্রে আমরা দেখবেন শুধুমাত্র রাজনীতিকে দোষারোপ করা, দেশ কেন দাঁড়াইলো না, এই যে রাষ্ট্র কেন আমরা গঠন করতে পারলাম না, এত এত অভ্যুত্থান হইল, হ্যাঁ, কিন্তু রাষ্ট্র তৈরি হচ্ছে না, সমাজ তৈরি হচ্ছে না, ইনস্টিটিউশনগুলি দাঁড়াচ্ছে না। তার মূল কারণ হচ্ছে গড়ার যে মানসিকতা, তিলে তিলে একটা বিষয়কে বিনির্মাণ করা, এইটার রাস্তাটা আমরা দেখাইতে পারিনি। কারণ কি, সবসময় আমরা রাজনীতিকে দোষারোপ করতেছি কিংবা শুধুমাত্র রাজনীতিকে একমাত্র মুক্তির উসিলা মনে করতেছি। এই জায়গাতে শিক্ষা ব্যবস্থার, শিক্ষা প্রতিষ্ঠানের, শিক্ষা ইনস্টিটিউশনগুলির একটা দায়বদ্ধতা রয়েছে। এই দায়বদ্ধতাগুলো আমরা জাতিকে উপলব্ধি করাইতে চাই, জাতিকে প্রাসঙ্গিকভাবে দেখাইতে চাই যে আমাদের মধ্যে শিক্ষা আন্দোলনের প্রয়োজনীয়তা রয়েছে। সেই শিক্ষা আন্দোলনের একটা প্রজেক্ট হিসেবে ইসলামী চিন্তা ও গবেষণা ইনস্টিটিউট তার এই যে শিক্ষক, সিলেবাস, ইলমি সিলসিলা, ক্লাসিক পাঠ করার যোগ্যতা অর্জন, শিক্ষক ছাত্রের মেলবন্ধনের মধ্য দিয়ে নানাবিধ কর্মসূচি যে আমরা দিয়ে যাচ্ছি, এটাই শিক্ষা আন্দোলনের একটি মডেল, একই সাথে ইনস্টিটিউট প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য।
এবার যদি দ্বিতীয় প্রশ্নে যাই, একটি শিক্ষা আন্দোলন হিসেবে ইনস্টিটিউটের কার্যক্রম পরিচালনার জায়গাগুলো নিয়ে আপনি ইতিপূর্বে বলেছেন। তো এক্ষেত্রে যদি প্রশ্ন করি যে বাংলাদেশের অন্যান্য প্রতিষ্ঠানগুলোর প্রেক্ষিতে ইনস্টিটিউটের বিশেষত্বের জায়গাগুলো কোনটি, এবং একটি শিক্ষা আন্দোলন হিসেবে কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কোন কোন পন্থাগুলোকে আপনারা সামনে রাখছেন? ধন্যবাদ। আমরা যদি প্রথম প্রশ্নের আলোকে দ্বিতীয় প্রশ্নে প্রবেশ করতে চাই, তাহলে আমরা যেটা বলতেছিলাম যে শিক্ষকদের যে প্রয়োজনীয়তা, আমরা মানব সভ্যতার ইতিহাসে নবীগণের ইতিহাস জানি, ওনারা কিন্তু এক একজন শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছিলেন। জীবনের অধিকাংশ সময়ে একটা প্রজন্মকে গড়ে তোলার জন্য শিক্ষক হিসেবে নিজেদের দায়িত্বকে পালন করেছেন। বা কোনো বড় ব্যক্তিত্বকে আমরা দেখি না যারা শিক্ষকদের ছত্রছায়া ব্যতীত গড়ে উঠেছেন। এই যে বিষয়গুলি, এটা কেন? কারণ আমাদের জাতি সত্যিকার অর্থেই শিক্ষক সংকটে ভুগছে। একটা প্রজন্মকে তৈরি করার জন্য যে শিক্ষকের প্রয়োজনীয়তা, ইনস্টিটিউট বৈশ্বিক দৃষ্টিকোণ থেকেই বিভিন্ন দেশের সভ্যতা বিশারদগণ, দার্শনিকগণ, আমাদের দেশের অঞ্চলের যুগশ্রেষ্ঠ আলেম হিসেবে যারা সত্যি উঠে এসেছেন, তাদের দার্সে বসার, তাদের ছাত্র হওয়ার জন্য নিজেদেরকে প্রস্তুত করার প্রচেষ্টা চালাচ্ছে। তো এই জায়গা থেকে আমরা যে পন্থা বলবো যে শিক্ষকরা আসলে তাহলে কি শিখাচ্ছে, কিছু কিছু পন্থা যদি তুলে ধরি, প্রথমত হচ্ছে জাতির রূহ হিসাবে এক একজন ব্যক্তিকে গড়ে তোলা, যে সে তার জীবনকে দেশ ও জাতির কল্যাণে, জাতির মানোন্নয়নের জন্য নিঃস্বার্থ ভূমিকা রেখে একটা সিভিলাইজেশনাল বিল্ড আপের জন্য নিজেকে উৎসর্গ করে যাবে। এর থেকে বড় সম্মান, এর থেকে বড় ইজ্জতের, এর থেকে বড় কোনো দায়িত্ব আর হইতে পারে না। আর এটা শিক্ষকদের মধ্য দিয়ে যেন একজন স্টুডেন্ট পায়, এটা আমাদের একটা বিশেষ বিশেষত্ব। এই প্রচেষ্টাটা আমরা চালাচ্ছি। দ্বিতীয়ত কি, যে পরিভাষার বিনির্মাণ, ভাষার বিনির্মাণ। একটা সভ্যতা বিনির্মাণের গুরুত্বপূর্ণ সেন্টার পয়েন্ট হচ্ছে তার ভাষা। তো ভাষা আমাদের মুসলিম উম্মার দ্বিতীয় বৃহৎ ভাষা হচ্ছে বাংলা। সেই বাংলা ভাষা বিনির্মাণের জন্য এবং যে কোনো নতুন কিছু সৃষ্টি করতে হইলে জ্ঞান কিংবা রাজনীতি কিংবা যে কোনো কিছু, সেখানে নতুন পরিভাষার প্রয়োজন হয়। শিক্ষকদের মধ্য দিয়ে 1400 বছরের ইলমি সিলসিলার মধ্য দিয়ে আমরা নতুন পরিভাষার সৃষ্টি করতে চাচ্ছি, পরিভাষার সাথে নিজেদেরকে মিলিত করতে চাচ্ছি। এসবের মধ্য দিয়ে মূলত আমাদের ভাষা দাঁড়াবে। তৃতীয়ত যে বিষয়টা, আমরা মূলত রাজনীতির ঊর্ধ্বে থেকে, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে আমরা রাজনীতির ঊর্ধ্বে থেকে, যেহেতু অন্যান্য প্রতিষ্ঠানগুলির সাথে নিজেদেরকে একটু আলাদা মনে করতেছি, এই জায়গাতে যে কোনো এনজিওর অধীনে, রাজনৈতিক ছত্রছায়ার অধীনে কিংবা কারো অধীনে না গিয়ে স্বাধীন স্বকীয়তার মধ্য দিয়ে নিজস্ব যে মেথড, নিজস্ব যে ডক্ট্রিন, এসবের মধ্য দিয়ে আমরা আগানোর চেষ্টা করতেছি এবং এখানে অন্য সকলকে উপকৃত করতে পারবো, পর্যালোচনা দিতে পারবো, পরামর্শ দিতে পারবো, মেথড দিতে পারবো। এই ধরনের একটা কাঠামো আমরা দাঁড় করানোর চেষ্টা করতেছি, যেটা রাজনীতির বিরুদ্ধে নয়, রাজনীতির ঊর্ধ্বে। কিংবা ট্রেডিশনাল যে বিভিন্ন বিষয়সমূহ রয়েছে, ইস্যু কেন্দ্রিকতা থেকে শুরু করে এই জাতীয় যে বিষয়, তার ঊর্ধ্বে রেখে নিজেদের কার্যক্রমকে পরিচালনা করব। এখন বলতে পারেন যে এইগুলো বিশেষত্ব কেন? কারণ এগুলি কিন্তু আমাদের দেশে স্বাভাবিকভাবে প্রতিষ্ঠানগুলিকে বাধাগ্রস্ত করে। একটা প্রতিষ্ঠান হয়ে উঠতে পারে না এই ধরনের হস্তক্ষেপগুলি থাকার কারণে। একই সাথে একটা প্রতিষ্ঠানের জন্য দরকার নিজস্ব মূলনীতি, নিজস্ব চিন্তাধারা। একটা ধারা হিসাবে উঠে আসার জন্য যে চিন্তার শক্তি দরকার, শিক্ষকদের শক্তি দরকার, একটা সিলসিলার প্রয়োজনীয়তার যে বিষয়টা রয়েছে, এগুলো না থাকার কারণে কিন্তু আমরা প্রতিষ্ঠান হয়ে উঠতে পারতেছি না। আমাদের সত্যিকার অর্থে জাতির কয়টা প্রতিষ্ঠান আছে? তা খুব কম। তাহলে এই ধরনের প্রতিষ্ঠান ব্যতীত, সিভিল সোসাইটি ব্যতীত আসলে জাতির ভাগ্য পরিবর্তন করতে পারবো? এগুলি আমাদের বিশেষত্বর অনন্য পয়েন্ট। সেই জায়গা থেকে আমরা চেষ্টা করেছি যে কোনো মূল্যে শিক্ষকদের প্রায়োরিটি দেওয়া এবং এই যে বিষয়গুলি বললাম, সেগুলোকে ভিত্তি করে কার্যক্রম পরিচালনা করে যাওয়া। এখানে যেটা সম্পূরক প্রশ্ন করি, যে আপনি একটা পরিভাষা ব্যবহার করেছেন রাজনীতির ঊর্ধ্বে, তো এটা যদি আরেকটু স্পষ্ট করেন যে এখানে আপনি আসলে কি বোঝাতে চাচ্ছেন? আচ্ছা, এখানে রাজনীতির ঊর্ধ্বে বলতে আমাদের টার্গেটটা এমন একটি টার্গেট যে এইটা শুধু রাজনীতি না, শুধু অর্থনীতি না,
শুধু সংস্কৃতি কিংবা সামাজিক কোনো প্রথাকে না, সকল কিছুকে আমাদের যে ধারণা, যেমন ধরেন এরিস্টটল কি বলতেছে বা ওয়েস্টের যে ধারণা, সেটা কি পলিটিক্যাল বা মানুষ মূলত কি জন্মগতভাবে রাজনৈতিক, কিন্তু আমাদের ইসলামী সভ্যতার কথা কিন্তু সেটা নয়। আমাদের ইসলামী সভ্যতার কথা কি, যে মানুষ আল ইনসানু মাদানিয়ুন বিত্তাবাই, অর্থাৎ মানুষ জন্মগতভাবে সিভিলাইজড, সে সভ্যতাকে ইমারত বা গড়তে চায়। হ্যাঁ, তাহলে এইটা সর্বোচ্চ লেভেল থেকে যদি না দেখেন, একটা সিভিলাইজেশনাল প্রজেক্টের আলোকে যদি আপনি কল্পনা না করতে পারেন, কর্মসূচি না সাজাইতে পারেন, তাহলে আপনি জাতির কোনো ক্ষেত্রেই কোনো কিছু করতে পারবেন না। হবে না তা না, হবে কিন্তু আংশিক। এখন কথা হচ্ছে সেটা কিরকম, একজন দার্শনিক কখনো বা 5 জন দার্শনিক কখনো একজন রাজনৈতিক ব্যক্তিত্বের অধীনে থাকতে পারে না, কিংবা 10টা দার্শনিক কিংবা চিন্তার সিলসিলা কখনো একটা রাজনৈতিক দলের আওতাধীন হয়ে থাকতে পারে না। কিন্তু একটা চিন্তার সিলসিলা, একটা দার্শনিক সিলসিলা, তাদের অধীনে 100-র উপরে রাজনৈতিক দল থাকতে পারে। তার সবচেয়ে বড় উদাহরণ দেওবন্দ আন্দোলন। দেওবন্দ আন্দোলনের অধীনে শত শত রাজনৈতিক দল গড়ে উঠেছে। এটা একটা চিন্তার শক্তি। তো এই জায়গা থেকে আমরা ঊর্ধ্বের থেকে যেরকম রাজনীতিকে সঠিক যে স্রোত, যে নাব্যতা, সেদিকে প্রবাহিত করতে চাই, মেথড দিতে চাই, পলিটিক্যাল থিঙ্কিং, পলিটিক্যাল মেথোডোলজি, পলিটিক্যাল ফিলোসফি, এগুলি যেরকম আমরা দিতে চাই, অর্থনীতির ক্ষেত্রে একইভাবে দিতে চাই, সংস্কৃতির ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে একইভাবে আমরা প্রস্তাবনাগুলি হাজির করতে চাই। এটি ব্যতীত তো আমরা এই যে সভ্যতার যে প্রজেক্ট, এটা দাঁড় করাতে পারবো না। আর সভ্যতার অধীনে সবই থাকে, রাজনীতিতে যে নেই এরকম না, অর্থনীতি যে নেই এরকম না, এটার অধীনে সবই আছে। আমরা মূলত এই সভ্যতাগত দৃষ্টিকোণ থেকে একটা সিভিলাইজেশনাল প্রজেক্টের আলোকে সামনে এগিয়ে যেতে চাই। এখানে আমরা যে সিভিলাইজেশনাল প্রজেক্ট, এই ব্যাপারটাকে সামনে রাখি, যেমনটা আপনি বললেন যে এখানে একটা সর্বাত্মক কার্যক্রমের প্রয়োজনীয়তা রয়েছে, মানে শুধুমাত্র রাজনীতি কিংবা অর্থনীতি কিংবা নির্দিষ্ট কোনো বিভাগ কেন্দ্রিক না। তো এই ব্যাপারটা আমরা একমত হতে পারি যে এখানে একটা সামগ্রিক কর্মপন্থা আমাদের প্রয়োজন। সে জায়গা থেকে আমি যদি আপনাদের কার্যক্রমগুলো সম্পর্কে জানতে চাই, যে যেহেতু একটি সামগ্রিক উদ্দেশ্যকে সামনে রেখে আপনারা আপনাদের কর্ম পরিকল্পনা এবং কার্যক্রম সাজাচ্ছেন, তো সেখানে ইনস্টিটিউটের সামগ্রিক যে অন্যান্য বিভাগগুলো এবং দিকগুলো রয়েছে, এটা সম্পর্কে যে একটা সংক্ষিপ্ত পর্যালোচনা আমাদের সামনে তুলে ধরেন। আচ্ছা, পূর্বের প্রশ্নের সাথে আবারও মিলিত করে যদি বলি, এই যে আমরা ঊর্ধ্বে থেকে যে কথাটা বললাম, দেখেন আমাদের যে শিক্ষকগণ যারা আসতেছেন, আমাদের অনন্য যে উদ্যোগগুলি বলবো, যে আমরা সুন্নত হাদিস বুঝার মেথোডোলজির ক্ষেত্রে, নতুন উসুল বিনির্মাণের ক্ষেত্রে আমাদের প্রফেসর ডক্টর মেহমেদ গরমেজ উস্তাদের যে চিন্তা, ক্লাস, দার্স আমরা পেয়েছি, এটা কিন্তু সত্যিকার অর্থেই ইলমি সিলসিলার, আমাদের যে সভ্যতার জ্ঞান, সেই জ্ঞানেরই একটা প্রস্ফুটিত রূপ, যেটা আমরা ওনার কাছ থেকে সরাসরি দার্সের মাধ্যমে পেয়েছি। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে প্রফেসর ডক্টর আব্দুল ফাত্তাহ আল ওয়াইসি এই ইনস্টিটিউটের ক্লাসরুমে বসেই কিন্তু আমাদেরকে দার্স প্রদান করেছেন। আমরা একই সাথে পেয়েছি অনন্য ব্যক্তিত্ব, সভ্যতা বিশারদ প্রফেসর ডক্টর তাহসিন গরগুনকে। আমরা মিশরের 3 জন প্রখ্যাত ব্যক্তিকে কিন্তু এখানে পেয়েছি, মাকাসিদা শরিয়া বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর ওয়াসফি আসুর, সভ্যতা এবং রাষ্ট্রবিজ্ঞানী ফকিহ প্রফেসর ডক্টর হেবা রউফ ইজ্জেত, মাকাসিদা শরিয়া বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর জাসের আওদা। তাদের দার্সের মধ্য দিয়ে কিন্তু আমরা নিজেদের মানকে উন্নীত অনেকটাই করতে পেরেছি। এটা কি সবকিছুর ঊর্ধ্বে থেকে কাজ করা না? একই সাথে যদি আপনি দেখেন শহর এবং আখলাক বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর ইউসুফ ইয়ালানিজ, অনন্য সংগ্রামের প্রতীক প্রফেসর ডক্টর সামি আল আরিয়ান, বিখ্যাত অর্থনীতিবিদ যিনি ইসলামী অর্থনীতির উপর অসাধারণ কাজ আমাদের মাঝে দিয়ে যাচ্ছে প্রফেসর ডক্টর আসাদ জামান। একই সাথে লেবাননের প্রফেসর ডক্টর ওয়ানিস আল মাকব্রুব, তিউনিশিয়ার ডক্টর ইউসুফ আল কুরাইশি। এই যে শিক্ষকগণ, তাদের কাছ থেকে যে আমরা জ্ঞানটা আহরণ করতেছি, এটা কিন্তু সত্যি জ্ঞান হিসেবে এখানে আসতেছে। এরপরে দেখেন যে এই জ্ঞানগুলি যখন আমরা আমাদের প্রত্যেকটি শাখার সাথে, সমাজের, সাংস্কৃতিক কিংবা অন্যান্য যে কোনো কিছুর সাথে মিলিয়ে সমাধানমূলক প্রস্তাবনা হাজির করব, দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য লেখনী থেকে গবেষণা, যে কোনো প্রস্তাবনার ক্ষেত্রে এগুলিকে আমরা অ্যাপ্লাই করতে চাবো, তখন কিন্তু আমরা অবশ্যই এটা সুস্পষ্টভাবে বলতে পারি এবং আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি যে এটা জাতির কল্যাণে ঊর্ধ্বে থেকেই
এই সিভিলাইজেশনাল প্রজেক্ট বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে। এটা আমাদের 1 নাম্বার অবদানের জায়গাও বলবো বাংলা ভাষায়। দ্বিতীয় যে অবদানের জায়গাটা, এই যে শিক্ষকদের নাম বললাম, এছাড়াও অন্যতম আমাদের একজন শিক্ষক, যার মাধ্যমে আমরা জ্ঞানের একটা বিশাল খনি বাংলা ভাষায় নতুন করে হাজির করার সুযোগ পেয়েছি। আমাদের উস্তাদ বুরহানুদ্দিন আজাদ থেকে শুরু করে আমাদের দেশের অন্যান্য যে শিক্ষকগণ, যারা আমাদেরকে সত্যি সমৃদ্ধ করেছেন, এবং সকল শিক্ষকদের ছত্র ছায় আমাদের একাডেমি বিভাগ পরিচালিত হয়। একাডেমি বিভাগ মূলত উলুমুল কোরআন, উলুমুল হাদিস, ইলমুল কালাম, উসুল ও মাকাসিদ, উসুল ফিকহ, লজিক অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং, ইসলামী অর্থনীতি, ইসলামী দর্শন, ইসলামী চিন্তা দর্শনের ইতিহাস, ইসলামী সভ্যতার ইতিহাস, ফিলসফি, উসুলে সিরাত, বিশ্ব সভ্যতা এবং ইসলাম। এভাবে করে আমরা 17টা বিষয়ে আলাদা আলাদা ভাবে শিক্ষকদের কাছ থেকে দার্স নিয়ে থাকি। এই যে একাডেমি বিভাগ আমাদের জ্ঞানের সাথে সিলসিলার সাথে মিলিয়ে দিচ্ছে, একই সাথে শক্তিশালী আত্মবিশ্বাসের সৃষ্টি করতেছে, যেটা মূলত ব্যক্তিত্বের যে জাগরণ। আমি মনে করি অবশ্যই আল্লাহ যদি বরকত দেন, এখান থেকে কেউ না কেউ উঠে আসবেই। এরপর আপনি প্রাতিষ্ঠানিক কার্যক্রমের কথা বললেন। তো যেহেতু আমাদের এই একাডেমিক কার্যক্রমগুলি পরিচালিত হচ্ছে, এখানে আমাদের প্রায় ইতিমধ্যে যে 3টি ব্যাচ সমাপ্ত হয়েছে, আরও 2টি ব্যাচ পরিচালিত হচ্ছে। সারা দেশব্যাপী আমাদের স্টাডি সার্কেল পরিচালিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলিতে যে ধরনের পাঠচক্র, সেমিনার, আলোচনা চক্র পরিচালিত হয়, এসবের মধ্য দিয়ে আমাদের 2000-এর অধিক শিক্ষার্থী, ছাত্রছাত্রীরা কিন্তু আমাদের এখানে পাঠদানের সুযোগ পাচ্ছে, যারা এখান থেকে নিজেদেরকে সমৃদ্ধ করার পাশাপাশি নিজেদের যে যোগ্যতা অর্জন, তারা অনুবাদের ক্ষেত্রে কাজ করছে, তারা বিভিন্ন গবেষণার ক্ষেত্রে অংশগ্রহণ করতেছে, এবং তাদেরকে তৈরি করার জন্য স্কলারশিপ থেকে শুরু করে যে কোনো ধরনের দিক নির্দেশনা কিন্তু আমাদের একাডেমি বিভাগ ধারাবাহিকভাবে দিয়ে যাচ্ছে। এরপর আমরা গবেষণা বিভাগের ক্ষেত্রে আসি। গবেষণা বিভাগের ক্ষেত্রে আমাদের সম্মানিত দর্শকগণ অত্যন্ত আনন্দিত হবেন এটা জেনে যে আমাদের 60টির অধিক গবেষণা গ্রন্থ, অনুদিত এবং মৌলিক গ্রন্থ ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। এটা বড় একটা অর্জন। তো এটা যেরকম একটা অর্জন, ঠিক একই সাথে এই সকল গবেষণাগুলির ক্ষেত্রে আমাদের ক্লাসের ক্ষেত্রে প্রফেসর ডক্টর শমশের আলী, শাহ আব্দুল হান্নান, ফাহমিদুর রহমান স্যার থেকে শুরু করে আমাদের যে সকল আলেমগণ, প্রফেসর ডক্টর সাইদুল হক, তারেক সাইফুল্লাহ সহ আমাদের যে সকল শিক্ষকগণ এই গবেষণাগুলির ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করেছেন, আমাদের যে সকল অনুবাদক বৃন্দ এই গবেষণা বিভাগের প্রতিটি মৌলিক চিন্তায় অবদান রেখেছেন, তার প্রস্ফুটিত রূপগুলি কি? তরুণ এক ঝাঁক অনুবাদক আমরা উপহার দিতে পেরেছি। তার বদৌলতে আমাদের রোয়াক ব্লগে প্রায় 5 শতাধিক অনুদিত এবং মৌলিক আর্টিকেল কিন্তু আমরা ইতিমধ্যে প্রকাশ করতে পেরেছি। এবং দেখেন, গবেষণা বিভাগের ক্ষেত্রে আমাদের ধারাবাহিক যে পত্রিকা ত্রৈমাসিক মিহওয়ার, যেটা একটা সত্যি উন্নত মানে আমরা বাংলার ভাষাভাষী মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছি। আমি এটাকে বলবো যে আমাদের রোয়াক ব্লগ, মিহওয়ার, এগুলি বাংলা ভাষার অনন্য সম্পদ। এটা আমরা আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি। একই সাথে যদি এই গবেষণা বিভাগের সাথে সম্পৃক্ততা রেখে বলতে হয়, আমাদের আন্তর্জাতিক বিভাগ, এই আন্তর্জাতিক বিভাগের আওতাধীন আমাদের নিউজ পোর্টাল, যেটা উম্মতের সত্যি সমস্ত যে অ্যানালাইসিসগুলো আমাদের সামনে নিয়ে আসতেছে, আমাদের মুসলিম পোর্ট, এরপরে আমাদের ছাত্রী বিভাগ, আমাদের দর্শবাড়ি পাঠচক্র, যে পাঠচক্র সারা দেশে ধারাবাহিকভাবে পরিচালনা করার মধ্য দিয়ে ছাত্রছাত্রীদেরকে সত্যি সচেতনতার দিকে ধাবিত করতেছে। তো এই যে আমাদের সামষ্টিক কার্যক্রম, এই সামষ্টিক কার্যক্রমগুলি একইভাবে যারা সহযোগিতা করছে, আমাদের বিশ্ববিদ্যালয় বিভাগ, আমাদের মাদ্রাসা বিভাগ, আমাদের কলেজ বিভাগ, এই সকল বিভাগগুলি যারা আমাদের শিক্ষার্থীরা রয়েছে, তারা কিন্তু আমাদের একাডেমি, গবেষণা, অন্যান্য বিভাগগুলিকে সমৃদ্ধ করার জন্য, নিজেদেরকে উপকৃত করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। এজন্য আমরা আমাদের কার্যক্রমের জায়গাতে বলবো যে এই 5 বছরের যে অবদান, এটা বাংলা ভাষায় নতুন সংযোজন। আমাদের যে প্রায় 2000-এর কাছাকাছি ক্লাস হয়েছে, এটা বাংলা ভাষায় নতুন সংযোজন। আমাদের যে প্রকাশনাগুলি এসেছে, গবেষণা প্রবন্ধগুলি এসেছে, যে অনুবাদগুলি এসেছে, সকল কিছুই এই যে ভাষার কথা বললাম ইতিপূর্বে, এই ভাষা পরিভাষা বিনির্মাণের ক্ষেত্রে, ব্যক্তিত্বের জাগরণের ক্ষেত্রে অনন্য ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। এই বিষয়টি স্পষ্ট হয়েছে যে ইনস্টিটিউট কিভাবে তার সামগ্রিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। তো এক্ষেত্রে একটা প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক অঙ্গন এবং জ্ঞানতাত্ত্বিক ক্ষেত্রে আপনাদের এই যে সামগ্রিক কার্যক্রম, এটার প্রভাব আপনি কিভাবে দেখেন এবং এ কেন্দ্রিক আপনাদের পরিকল্পনাগুলো কি কি?
আমাদের যে কার্যক্রমগুলি পরিচালিত হচ্ছে এটি মূলত সকল ধরনের শিক্ষার্থীরা ধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষ এখান থেকে উপকৃত হওয়ার একটা অবস্থায় আমরা আলহামদুলিল্লাহ নিয়ে আসতে পেরেছি। এবং একই সাথে এখান থেকে পড়াশোনা শেষ করে তারা যেখানেই যাক, আশা করি এই চিন্তার আলোকে তারা যদি নিজেদেরকে ধারাবাহিক কার্যক্রমের মধ্যে রাখে তাহলে এটার একটা আউটপুট এ দেশ এবং জাতি পাবে। এজন্য আমাদের বুদ্ধিভিত্তিক অঙ্গন নিয়ে, অর্থাৎ আমাদের অভ্যন্তরীণ পরিকল্পনা যদি বলি, প্রথমত হচ্ছে যে এই যে শিক্ষার্থীরা, এই যে আমাদের কার্যক্রমগুলি দেশের বিভিন্ন অঞ্চলে যে ব্রাঞ্চগুলি প্রতিষ্ঠিত হবে, আমাদের যে থিসিসগুলি সামনে আসবে, আমাদের যে চিন্তাগুলি আমরা জাতির সামনে হাজির করব, এইগুলি দ্বারা যেন যে কোনো মূল্যের যুব সম্প্রদায় তার চিন্তার খোরাকটা খুঁজে পায়। এদেশের নাগরিকগণ যে কোনো মূল্যে যেন তার রুহের খোরাকটা খুঁজে পায়। শিক্ষার্থীরা তার ভবিষ্যৎ বিনির্মাণের জন্য কিভাবে চিন্তা করতে হবে, কোন পথে হাঁটতে হবে, এটা যেন খুঁজে পায়। এই ধরনের হাব বা জ্ঞানের খানকা, দরগা, আমরা যেটাই বলি না কেন, সেটা যেন আমরা যে কোনো মূল্যে বাংলাদেশের অঞ্চলগুলিতে প্রতিষ্ঠা করতে পারি, বিশ্ববিদ্যালয়ে এই ধারণাটা প্রবাহিত করতে পারি। এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ টার্গেট। এরপরে যদি আসি যে বাংলাদেশের যে সকল প্রতিষ্ঠানগুলি, গবেষণা ইনস্টিটিউশনগুলি, শিক্ষা প্রতিষ্ঠানগুলি যারা সত্যি এই একই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে, তাদের সাথে আমাদের খুব সুন্দর একটা ব্রিজ তৈরি করা, একটা মেলবন্ধন ঘটানো, আমরা যেন একত্রে আমাদের গবেষণার কাজগুলি করতে পারি। যেমন ইলমি সিলসিলার ক্ষেত্রে দেওবন্দি ঘরানা, বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইনস্টিটিউশনগুলি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি, বিভিন্ন ধারার গবেষণা প্রতিষ্ঠানসমূহ, সকলের সাথে যেন আমরা মিলে, যেমন কারোর সাথে ফিকি মেথোডোলজি নিয়ে, বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্টগুলির সাথে নানা ধরনের একাডেমিক চুক্তি, গবেষণার চুক্তি, শিক্ষক আদান প্রদানের চুক্তি, ছাত্রদের যে বিভিন্ন ধরনের কর্মসূচি আমরা দিয়ে থাকি, সেইগুলোর সাথে অন্যান্য প্রতিষ্ঠানের সাথে একটা সুন্দর যোগসূত্র আমরা এখানে স্থাপন করতে চাই। এইটা আমি মনে করি বাংলাদেশের জাতীয় যে মান, ভাষার মান, জ্ঞান চর্চার যে সিলসিলা, এটাকে অনেক বেশি প্রসারিত করবে। আর আমরা এই জায়গাতে একটি ব্রিজ হিসেবে, মেলবন্ধনের একটা ক্ষেত্র হিসেবে নিজেদেরকে তুলে ধরতে চাই। এই বুদ্ধিভিত্তিক অঙ্গনের জায়গাতে শুধু একটি বিষয় বলবো, যে আমাদের একটি বিশাল গণঅভ্যুত্থান এই 24-এ আমরা দেখেছি, যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সত্যি আমাদের মধ্যে একটা বড় ধরনের স্বপ্নের আশার জাগরণ হয়েছে। কিন্তু একই সাথে আমি একটি বিষয় বলবো যে এই যে আশার জাগরণটা হয়েছে, এটার আলোকে আমরা কিন্তু আমাদের বুদ্ধিভিত্তিক প্রতিষ্ঠানগুলো গড়তে পারিনি। মনে হচ্ছে যে একটা আকস্মিক অভ্যুত্থান হয়েছে, বাকি সব অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। যে জাতির মধ্যে 200 বছরের আদালত প্রতিষ্ঠিত ছিল না, যে জাতির 200 বছরের সামাজিক নিরাপত্তা, মানুষের মৌলিক অধিকার, নিজস্ব চিন্তা, নিজস্ব ইতিহাস চর্চা, নিজস্ব মেথোডোলজির আলোকে ভবিষ্যতের প্রস্তাবনা হাজির ছিল না, সেখানে হঠাৎ করে এটা হয়ে যাবে? এটা অসম্ভব। তো এই জন্য আমাদের প্রতিষ্ঠান গড়তে হবে, এবং প্রতিষ্ঠান যেন গড়ে দাঁড়িয়ে থাকে, শিক্ষা প্রতিষ্ঠান হয়, এবং আমাদের শিক্ষার্থীরা, আমরা নিজেরা যেন কাজ করতে পারি, এই ধরনের একটা মনস্তাত্ত্বিক চিন্তাধারা আমাদেরকে হাজির করতে হবে। এটা আমাদের অন্যতম একটা উদ্দেশ্য। কারণ সবাই একটা আকস্মিক কিছু করেই মনে করে যে ক্ষান্ত হয়ে যাবে, কিন্তু আমাদের তো আসলে আকস্মিক ক্ষান্ত হওয়ার কোনো সুযোগ নাই। তিলে তিলে একটি প্রতিষ্ঠান তৈরি করতে হয়, একটা চিন্তার উৎপাদন করতে হয়। কোনো কিছুই আকস্মিক হয় না। আকস্মিক হয় বলে আমরা রাজনৈতিক অভ্যুত্থান যতগুলিই হয়েছে কোনোটার থেকে ফায়দা তুলতে পারিনি। জাতির বা সমাজের, রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো গড়ে তোলার কথা, ব্যক্তিকে গড়ে তোলার কথা, কোনোটাই করতে পারিনি। এজন্য তিলে তিলে প্রতিষ্ঠান গড়া, শক্তিশালী একটা বুদ্ধিভিত্তিক অবস্থান তৈরি করা, সেটার মধ্য দিয়ে একটা সুন্দর সাংস্কৃতিক আবহ যে তৈরি হবে, সামাজিক সিলসিলা তৈরি হবে, এটা আমরা মূলত বুদ্ধিভিত্তিক জায়গা থেকে স্বপ্ন দেখি। এবং এই লক্ষ্যেই কিভাবে ধারাবাহিকভাবে কাজ করতে হয়, তিলে তিলে প্রতিষ্ঠান তৈরি করতে হয়, নিজেদের দাঁড়িয়ে থাকতে হয় ইস্তেকামতের সহিত, এটা আমরা বুদ্ধিভিত্তিক অঙ্গনে চেষ্টা চালিয়ে যাব, এবং আমাদের অনন্য টার্গেটও বলা যায় এটাই। ধন্যবাদ। এই প্রশ্নগুলো থেকে এই বিষয়গুলো আমাদের সামনে স্পষ্ট, যে একদম শুরু থেকে যদি বলি, ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্দেশ্য নিয়ে আমরা আলাপ করলাম, ইনস্টিটিউটের কার্যক্রম কিভাবে চলছে, কর্মপন্থাগুলো নিয়ে আলাপ করলাম, এবং সবশেষ বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক অঙ্গন নিয়ে আপনাদের চিন্তাভাবনা এবং পরিকল্পনাগুলো শুনলাম। তো সেই জায়গা থেকে যদি বলি,
বিগত 5 বছর যাবৎ এই বিষয়গুলোকে সামনে রেখে কাজ করে যাচ্ছেন এবং 6ষ্ঠ বছরে পদার্পণ করছে এবং আমরা আশা করি এটা ধারাবাহিকভাবে কাজ করে যাবে। ইনশাআল্লাহ। তো এক্ষেত্রে কোন বিষয়গুলোকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন? বরাবরের ন্যায় যদি বলি, যে পূর্বে যেটা আমরা বলতেছিলাম যে হঠাৎ করে কোনো কিছু পেয়ে যাওয়ার যে মানসিকতা, বা বলা হয়ে থাকে রিলস প্রজন্ম বলতে একটা কথা আছে, অর্থাৎ খুবই দ্রুত ফলাফল পেয়ে যাওয়া বা তাড়াহুড়ার যে ব্যাপারটা রয়েছে, এই ধারণাকে ভেঙে দেওয়াটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কারণ জাতীয় মানের কোনো প্রতিষ্ঠান, সভ্যতার বিনির্মাণের লক্ষ্যে পরিচালিত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি আপনার করতে হয়, তাহলে এটি কিন্তু তিলে তিলে গড়ে তোলা, পরিশ্রম, ধৈর্য ইত্যাদির মধ্য দিয়ে এটা প্রতিষ্ঠিত হয়। তো আমরা এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যদি এই শিক্ষাটা নেই যে আমাদেরকে তিলে তিলে এই জাতিকে গঠন গড়ার দিকে হাঁটতে হবে, তখন এটা আমাদের জন্য অন্যতম একটা চ্যালেঞ্জ। যা আমরা এই জায়গাতে দেখতে পাচ্ছি অস্থির সবাই, বা মনে করছি পরিবর্তন হয়ে যাবে, কিংবা কেন পরিবর্তন হইল না এটা নিয়ে সবাই অস্থির। এই ধারণাটাকে ভাঙতে হবে। দ্বিতীয় যে চ্যালেঞ্জটা এসে প্রতীয়মান হয়েছে সেটা হচ্ছে যে সকল কিছুকেই রাজনৈতিক ধাঁচে নিয়ন্ত্রণ করা। যে একটা প্রতিষ্ঠান পরিচালিত হবে, তাহলে এটা আমার অধীনে নিয়ে আসতে হবে। আমি একটা রাজনৈতিক দল, সুতরাং আমাকে এরকম একটা কিছু করে আমাকে এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। কিংবা একটা প্রতিষ্ঠান আগাচ্ছে, এটা কেন আমার অধীনে নয়। এই যে নিয়ন্ত্রণের মানসিকতা, অতি রাজনীতিকীকরণের যে টেন্ডেন্সি আমাদের মধ্যে এসেছে, এটা একটা বড় চ্যালেঞ্জ। কিন্তু এটিকে আমরা যে কোনো মূল্যে উত্তরণ ঘটিয়ে সত্যিকার অর্থে নিরপেক্ষ দেশের সম্পদ হিসেবে, জাতির সম্পদ হিসেবে, উম্মতের প্রতিষ্ঠান হিসেবে এই প্রতিষ্ঠানগুলিকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা কিন্তু একটা চ্যালেঞ্জের জায়গা। এবং এটার ধারাবাহিকতা আমরা তৃতীয় যে চ্যালেঞ্জটা পাচ্ছি সেটা হচ্ছে যখন আমরা এটা মানছি না, বা কারোর কোনো প্রস্তাবনাকে, কোনো টোপকে আমরা নিতেছি না, তখন কিন্তু স্বাভাবিকভাবেই একটা শ্রেণী দাঁড়িয়েই যায় মিথ্যা প্রপাগান্ডা, নানান ধরনের ব্লেম দেওয়া, নানান ধরনের কথা প্রচার করা। এই প্রত্যেকটা বিষয়ের মধ্য দিয়ে আমরা বারবার জুলুমের শিকার হয়েছি, আমরা নানানভাবে আঘাতপ্রাপ্ত হয়েছি। কেন? অন্যদের নিয়ন্ত্রণাধীন না হয়ে স্বাধীন একটা সত্তা নিয়ে, মূলনীতি নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। কিন্তু এই সকল বাধাকে আমরা আমাদের কনভিন্সিং যে ওয়ে, যেটাকে আল ইকনা ও মানহাজুনা, অর্থাৎ আমরা যে ইকনা করার যে পন্থা, এটার মধ্য দিয়ে ভালোবাসা, ধৈর্য, দলিল এবং যুক্তির মধ্যে দিয়ে যখন মোকাবেলা করে যাচ্ছি, তখন চ্যালেঞ্জিং হলেও এটি আমাদেরকে অনেক বেশি আবার শক্তি এবং আত্মবিশ্বাসও দিচ্ছে। আরেকটা চ্যালেঞ্জ যদি বলি, যে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এই যে অতি রাজনীতিকরণের যে বিষয়টা বললাম, এই জায়গাতে যখন সিভিলাইজেশনাল প্রজেক্ট আমাদের সামনে হাজির নাই, আমি ইতিপূর্বে যেটা বললাম যে সামগ্রিকভাবে জাতির উন্নয়ন, সভ্যতার বিনির্মাণ, এটা হাজির না থেকে কি ওই যে মানুষ জন্মগতভাবে পলিটিক্যাল, অতএব যে কোনো মূল্যে পলিটিক্স করে জাতির উন্নয়ন হোক বা না হোক, আমাকে কি করতে হবে? জাতিকে দখল করতে হবে, রাষ্ট্রকে দখল করতে হবে। আমার যে গোষ্ঠী আছে, আমার যে সিলসিলা আছে, এটা শক্তিশালী করে আমি কি করব? রাষ্ট্রকে দখল করব। তো যখন আমি রাষ্ট্রকে দখল করার মানসিকতা নিয়ে আগাবো, তখন কিন্তু আমি নানান পন্থা এখানে ব্যবহার করব। যেমন ধরেন গুপ্ত পন্থা। ইসলাম বরাবরের ন্যায় সবসময় প্রকাশ্য ছিল। আল্লাহ রাসূলের সিরাত যদি আমরা দেখি, সবসময় প্রকাশ্য তার চিন্তাকে, তার মেথডকে জাতির সামনে, মানবতার সামনে তুলে ধরেছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এই যে রাষ্ট্র দখলের যে নানাবিধ গোপন পন্থা, গুপ্ত যে চিন্তাধারা, এইটা হাজির আছে। ফলশ্রুতিতে আমরা যখন কারো অধীনে যাচ্ছি না, আমরা যখন কারো নিয়ন্ত্রণের মধ্যে থেকে তাদের এজেন্ডা বাস্তবায়ন না করে জাতীয় বা বিশাল যে সভ্যতা প্রজেক্টের স্বার্থ সেদিকে হাঁটতেছি, তখন ওই গুপ্ত সিস্টেমের কারণে অন্যরা আমাদেরকে গুপ্ত মনে করতেছে। এটা শুধু আমাদের ক্ষেত্রে না, প্রতিটা রাজনৈতিক দল, প্রতিটা সাংস্কৃতিক সিলসিলা, অর্থনৈতিক সংগঠন সমূহ সবাই এটার ভুক্তভোগী। একটা সাংস্কৃতিক বিভাজনের দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে। যে কোনো মূল্যে অন্যকে ঘৃণা করা যেরকম অপরাধ, ঠিক একইভাবে প্রকাশ্য না থেকে গোপনীয়তা অবলম্বন করে একটা বিষয়কে হাসিল করব, এটাও একই ধরনের অপরাধ। কারণ এটা জাতীয় আস্থার নষ্ট করে। কেউ কাউকে বিশ্বাস করতে পারে না যে আসলে সে কে। যেমন রাজনৈতিক দলগুলির ক্ষেত্রে এই সমস্যা তৈরি হচ্ছে,
সাংস্কৃতিক গোষ্ঠীগুলোর মধ্যে সমস্যা তৈরি হচ্ছে, অর্থনৈতিক সংগঠনগুলির ক্ষেত্রে একই ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। যে পন্থাটা আমার জাতীয় আস্থাকে নষ্ট করে, এটা শুধু আমাদের জন্য না, গোটা জাতির জন্য একটা চ্যালেঞ্জিং বিষয়। এজন্য আমরা কোনো ধরনের গুপ্ত পন্থা, গোপনীয়তার ঊর্ধ্বে উঠে সকল কিছুকে প্রকাশ্যে তুলে ধরার চেষ্টা করেছি এবং আমাদের সকল কর্মসূচিকে প্রকাশ্য রাখার চেষ্টা করেছি, কারো নিয়ন্ত্রণাধীন না হয়ে নিজস্ব ডক্ট্রিনের আলোকে, মূলনীতির আলোকে আমরা এগিয়ে যাচ্ছি এবং যাব ইনশাআল্লাহ। ধন্যবাদ চ্যালেঞ্জের বিষয়গুলোকে আমাদের সামনে হাইলাইট করার জন্য। এবং আমি বিশ্বাস করি যে শুধুমাত্র পার্টিকুলার ইসলামী চিন্তা গবেষণা ইনস্টিটিউটের জন্য না, বরং বাংলাদেশের প্রেক্ষিতে এই সমস্যাগুলো যে কোনো এ ধরনের প্রতিষ্ঠান বা আন্দোলনের জন্য একটি বড় সংকট। সেই জায়গা থেকেও ইনস্টিটিউট কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে এবং আমরা আশা করব ধারাবাহিকভাবে কার্যক্রম চলমান থাকবে। আমরা আমাদের আনুষ্ঠানিক প্রশ্নের প্রায় শেষের দিকে, তো আমাদের সম্মানিত দর্শকবৃন্দের উদ্দেশ্যে আপনার কোনো কিছু বলার আছে কিনা? আসলে যে আলোচনাগুলি করলাম এগুলি আসলে দর্শকদের উদ্দেশ্যেই, তবে ছোট একটি আহ্বান রাখতে চাই। এই প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার জন্য যে কার্যক্রমগুলো আমরা পরিচালনা করে যাচ্ছি, একাডেমিক কোর্স, আমাদের প্রকাশনা, আমাদের পাঠচক্র, সকল ক্ষেত্রেই আপনারা যারা যুবক ভাইরা আছেন তারা আমাদের সাথে সম্পৃক্ত হন, আমাদের চিন্তা সম্পর্কে জানার চেষ্টা করুন, আমাদের একাডেমির ছাত্র হিসেবে অংশগ্রহণ করুন। যারা সম্মানিত শিক্ষক সমাজ, সম্মানিত সুধী সমাজ আছেন, তারা আমাদের এই সকল কার্যক্রমকে যেন আমরা এগিয়ে নিয়ে যেতে পারি সেজন্য দোয়া পরামর্শ অবশ্যই আপনারা দিবেন। পাশাপাশি নববী মিরাজকে ধারণ করে আমরা যে প্রচেষ্টাটা চালিয়ে যাচ্ছি আমাদের ক্ষুদ্র অবস্থান থেকে, আমি আবারও বলছি, আমাদের খুবই ক্ষুদ্র অবস্থান থেকে এই প্রচেষ্টাটা আমরা চালিয়ে যাচ্ছি। এখানে সফলতার মালিক আল্লাহ, যেন আপনাদের দোয়া কামনা করি এবং একই সাথে সত্যিকার অর্থেই একটি জ্ঞানের সিলসিলা, একটি নাব্যতাকে যেন আমরা হাকিকত অন্বেষী যে জ্ঞান আমরা দিতে চাচ্ছি এটিকে এগিয়ে নিয়ে যেতে পারি, এই দোয়াটা সকলের কাছে চাইব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কার্যক্রমের ক্ষেত্রে যেন শক্তি দান করেন, বরকত দান করেন, তার রহমতের চাদরে আবৃত থাকেন, এই দোয়া কামনা করেই আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জ্ঞাপন করেই শেষ করছি আজকে আমার আহ্বান। অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আজকের এই পুরো আয়োজনে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী চিন্তা গবেষণা ইনস্টিটিউটের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব হাসান আল ফিরদৌস। আবারও ইনস্টিটিউটের ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের এই বিশেষ আয়োজন আজকে এখানেই শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো আয়োজনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।